অবশেষে পিসি ভাইপো ময়দানে নেমেছেন, দেখে ভালো লাগছে যে অন্তত এবারের নির্বাচনে তারা লড়াই করতে চাইছেন। একেবারে একপেশে নির্বাচন হবে না, তারাও লড়াই করছেন, এটা গণতন্ত্রের জন্য ভালো। কিন্তু যেটা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসে এখন ব্যাপক গোষ্ঠীকোন্দল চলছে। পিসিকে বলতে হচ্ছে 294টা কেন্দ্রে আমি প্রার্থী, যেটা তিনি প্রায়ই বলে থাকেন। লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন, তিনি একথা একেবারে বেদবাক্যের মতো তৃণমূল কর্মীদের, তৃণমূলের ভোটারদের, তৃণমূলের প্রার্থীদের, তৃণমূলের সকলকে বোঝানোর চেষ্টা করেন যে আমি প্রার্থী, আর কেউ নয়, আমাকে দেখেই ভোটটা দিন। তাহলে প্রশ্নটা উঠছে, তাহলে 294টা কেন্দ্রে যতগুলো প্রার্থী হয়েছেন, যারা বিধায়ক হয়েছেন বা লোকসভায় যারা 42টার মধ্যে সাংসদ হয়েছেন, তাদের দুর্নীতির দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন? আজকে আলোচনা করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আজকে নওদায় গেছেন, গরম গরম ভাষণ রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভা মঞ্চের ঠিক সামনে থেকেই তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ হয়েছে, ব্যাপক চেয়ার ছুড়ি হয়েছে। অভিষেক পৌঁছানোর আগেই নওদায় সভাস্থলে প্রার্থী নিয়ে বিক্ষোভ একাংশের, চলল চেয়ার ছোড়াছুড়িও। মানে তৃণমূলে এখন শান্তি নেই, তৃণমূলে এখন গোষ্ঠী কোন্দল ব্যাপক আকার নিয়েছে। কে প্রার্থী হবে, কে কাটমানির ভাগ পাবে, সেটা নিয়ে ব্যাপক অশান্তি। অন্যদিকে পিসিমণি তিনি চেষ্টা করছেন এই অশান্তি থামানোর, বলছেন 294টা কেন্দ্রে আমিই প্রার্থী। কিন্তু আজকে আমি প্রশ্ন করছি, তাহলে 20,000 কোটি টাকার কয়লা কেলেঙ্কারির দায় কি পিসিমণি নেবেন? পিসিমণি কি 10,000 কোটি টাকা রেশন কেলেঙ্কারি, পিডিএস ঘাপলা, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছিলেন, জেল খেটেছিলেন, পরে ছাড়াও পেয়েছেন, আবার এবার তিনি হাবড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থীও হয়েছেন, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের যে কেলেঙ্কারির দায় কি তিনি নেবেন? তিনি কি 26,000 যে চাকরি চলে গেছে এসএসসি দুর্নীতিতে, যেখানে খোদ ভাইপোর নাম আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি হয়েছে বলে তদন্তকারী সংস্থার অভিযোগ, যদিও সেই অভিযোগের ভিত্তিতে আরো কড়া অ্যাকশন বাংলার সাধারণ মানুষ আশা করছিল, কিন্তু তাকে নাম ভাঙিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে তো জেলে যেতে হয়েছে, কালীঘাটের কাকুকে তো জেলে যেতে হয়েছে, আরো অনেককে এসএসসি কেলেঙ্কারিতে জেলে যেতে হয়েছে, সর্বোপরি 26,000 চাকরি গেছে। শুধুমাত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এমনটা নয়, অশিক্ষক কর্মচারীতে দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে, এবং এই দুর্নীতি তদন্ত করতে গিয়ে দেখা গেছে পুরসভা নিয়োগে কেলেঙ্কারি হয়েছে। এসবের দায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়রা নেবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেন 1 টাকার দুর্নীতি প্রবাদ করলে আমি কি যেন করে বসবো, ফাঁসির মঞ্চে নাকি উঠে যাব। বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় গরম গরম ছেড়ে দিন, কিন্তু যিনি বলছেন 294টা কেন্দ্রে আমি প্রার্থী, অর্থাৎ তৃণমূল মানে আমি মানেই তৃণমূল। একটা সময় ইন্দিরা গান্ধী বলতেন, জানেন তো, ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া। তো এখন সেরকমটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি ইজ ওয়েস্ট বেঙ্গল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কেলেঙ্কারির দায় কি তিনি নেবেন? 100 দিনের যে জব কার্ড কেলেঙ্কারি হয়েছিল, যেখানে 25 লক্ষ ভুয়ো জব কার্ড পাওয়া গেছিল, ভুয়ো প্রকল্পের বিষয়টি সামনে এসেছিল, এবং তারপর থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট সংক্রান্ত গন্ডগোল, তারপর থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে এই প্রকল্পে 100 দিনের কাজের প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে না। রাজ্য সরকার 50 দিনের প্রকল্পের ঘোষণা করেছে, কিন্তু সেই প্রকল্প কোথায় হয়েছে, কখন হয়েছে, কারা টাকা পেয়েছে, কোনো তার ইয়ত্তা নেই। স্বাভাবিকভাবেই আরেকটি যে কেলেঙ্কারি হয়েছে আবাস যোজনা, যেখানে 25,000, 20,000, 25,000 টাকা করে ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ। খুব খারাপ মানের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, সরকারের যে প্যারামিটার্স আছে সেইগুলো মানা হয়নি বলে অভিযোগ উঠছে। আমি নিজেই বেশ কয়েকটি ঘটনার সাক্ষী, অনেকেই আমাকে ফোন করে তাদের বাড়ি ঘরদোর দেখিয়েছেন যে কত নিম্নমানের জিনিসপত্র নিয়ে কাজ হয়েছে। তৃণমূলের সঙ্গে ভালো সেটিং থাকলে ঠিকঠাক বাড়ি পাওয়া যায়, কিন্তু তৃণমূলের সঙ্গে সেটিং না থাকলে সেই বাড়িটা ঠিকঠাকভাবে পাওয়া যায় না। এর দায়টা কে নেবে? কে দায় নেবে ডিআর লটারির কেলেঙ্কারির? এখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছিল। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ডিআর লটারির নাম করে যে ফেক যে প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে, যেখানে দেখা গেছে মাগুর বিক্রেতা থেকে ব্যবসায়ী হয়ে যাওয়া অনুব্রত মণ্ডল বারংবার প্রাইজ পেয়েছেন, বহু তৃণমূল নেতা বারংবার প্রাইজ পেয়েছেন, অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে ডিআর লটারির মাধ্যমে কালো টাকাকে সাদা করা হয়েছে, কিংবা ডিআর লটারির মাধ্যমে তৃণমূল নেতাদের টাকা পাইয়ে দেওয়া হয়েছে। এবং এই জিনিসগুলোর দায় কে নেবে? তৃণমূল মানেই এখন চুরি, জুচ্চুরি, এটা কার্যত একদম
ওতপ্রোত জড়িয়ে গেছে তৃণমূলের সঙ্গে। মিড ডে মিলের যে স্ক্যাম হয়েছে এর দায়টা কে নেবে বলুন তো? এরপর যদি আপনাদেরকে গোনাই না, সারাটা দিন শেষ হয়ে যাবে তৃণমূলের কেলেঙ্কারি গোনাতে গোনাতে। আপনাদের মনে থাকবে একেবারে যখন সরকারটা এসেছিল, সারদা কেলেঙ্কারি দিয়ে, সারদা আর ত্রিফলা কেলেঙ্কারি দিয়ে দুর্নীতির সূত্রপাত হয়েছিল, হাতে খড়ি হয়েছিল সরকারি দুর্নীতি তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর থেকে। এবং সেই ত্রিফলা থেকেই হাত পাকানো শুরু হয়েছিল ভাইপোর, যদিও ত্রিফলা কেলেঙ্কারির আজ অব্দি কোনো তদন্ত হয়নি। সেই ত্রিফলাগুলি হারিয়ে গেছে, যা ক্ষমতায় আসার পরই সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ। এবং সৌন্দর্যায়ন প্রকল্প নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছিল একদম প্রথম দিন থেকে। 17,520 কোটি টাকা রোজ ভ্যালিতে, প্রায় সমপরিমাণ কিংবা কম বা বেশি সারদা কেলেঙ্কারিতে একই রকমের দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবং তারপর একের পর এক চিটফান্ড আমরা সামনে দেখেছি। এ রাজ্যে গ্রামীণ সড়ক যে PMGSY, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তাতেও দুর্নীতির অভিযোগ। বহু জায়গায় দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই রাস্তাশ্রী প্রকল্পে নাম চালাচ্ছেন, এবং কি বিধায়ক তহবিলের টাকা, বিজেপির সাংসদ তহবিলের টাকায় রাস্তা তৈরি হয়েছে, সেখানে তৃণমূল ফলক লাগিয়ে দিয়েছে। এবং বিজেপির ময়নার বিধায়ক অশোক দিন্দা তিনি স্পষ্টভাবে বলেছেন, তাহলে এই টাকা, যে টাকাটা আমি খরচ করে আমার বিধায়ক তহবিল থেকে খরচ করেছি, এই টাকাটা খেয়ে গেল কারা? যদি তৃণমূল সেখানে বোর্ড লাগায় এত টাকার কাজ হয়েছে, তার মানে সরকার থেকে, রাজ্য সরকার থেকে অত টাকা গ্র্যান্ড হয়েছে, অত লক্ষ টাকা গ্র্যান্ড হয়েছে, সেই গ্র্যান্ড হওয়া টাকা তাহলে কে আত্মসাৎ করলো? অর্থাৎ রাস্তাশ্রী বা ওই রাস্তার প্রকল্প এই রাজ্যের, সেখানেও দুর্নীতি হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। আপনাদের মনে থাকবে মালদায় বন্যা ত্রাণ কেলেঙ্কারি, 100 কোটি টাকার দুর্নীতি। আমফান দুর্নীতি, সেখানেও 1000 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই সীমান্তে গরু পাচার কেলেঙ্কারি, যে গরু পাচার কেলেঙ্কারিতে আলটিমেটলি আমরা দেখেছি যে মাগুর মাছ বিক্রেতা বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হলেন, পরে ছাড়াও পেয়েছেন অবশ্য। এরকম একের পর এক 14 বছরের টিএমসি সরকার এই বাংলাকে কিন্তু শেষ করে দিয়েছে। বাংলাকে তৃণমূল সরকার উপহার দিয়েছে দুর্নীতি, সিন্ডিকেট, লুঠোরাজ, মানুষকে ভয় দেখানো, মহিলাদের শ্লীলতাহানি, মহিলাদের ইজ্জত নিয়ে নেওয়া, বোমা কাটমানি, সিন্ডিকেট, এটাই তৃণমূলের উপহার পশ্চিমবঙ্গকে। তৃণমূল মানেই এটা। যে পশ্চিমবঙ্গ একটা সময় রবীন্দ্রনাথ পেয়েছি আমরা, যে পশ্চিমবঙ্গে আমরা বিদ্যাসাগর পেয়েছি, যে পশ্চিমবঙ্গে আমরা বিবেকানন্দকে পেয়েছি, আমরা কাজী নজরুল ইসলামকে পেয়েছি, সেই বাংলায় আজকে আমরা কাকে পাচ্ছি? অনুব্রত মণ্ডল। সেই বাংলায় আমরা কাকে পাচ্ছি? মদন মিত্র। সেই বাংলায় আমরা কাকে পাচ্ছি? পরেশ অধিকারী। সেই বাংলায় আমরা কাকে পাচ্ছি? জ্যোতিপ্রিয় মল্লিক। আজকে লজ্জা হয় আমাদের, আমরা যখন বাইরে যাই মাঝে মধ্যেই আমাদের বাইরের রাজ্যে যেতে হয়, আমাদের লজ্জা হয়। বাঙালি হিসেবে আমরা পরিচয় দিতে কুণ্ঠা বোধ হয়। তারা এখন বলে, ও আপনাদের রাজ্যে এতগুলো দুর্নীতি হয়েছে না, আচ্ছা কি কি নাম ছিল, ওই কেসে ওই লোকগুলো গ্রেপ্তার হয়েছিল। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কেন হিন্দু বিরোধী স্টেটমেন্ট দেন? আমাদেরকে প্রশ্ন করেন বাইরের রাজ্যের মানুষ। এবং যারা, আমি শুধু নয়, যারাই বাইরে যাচ্ছেন, বাইরের রাজ্যে প্রশ্ন করে, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন হিন্দু বিরোধী? মমতা বন্দ্যোপাধ্যায় কেন ব্রাহ্মণ কন্যা হয়ে এরকম হিজাব পরেন? হিজাব যাদের পরার কথা তারা পরবেন, অবশ্যই পরবেন। যাদের ধর্মীয় পোশাক, তাদের পরার স্বাধীনতা আছে, থাকা উচিত, থাকবেও। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। কিন্তু যাদের যেটা করার কথা না, তারা সেটা করলে তো প্রশ্ন উঠবেই। এবং শুধুমাত্র ধর্মীয় আচরণ করলে তো সমস্যা নেই, সেটাকে ভোট ব্যাংক বানিয়ে তাদেরকে তাদের মতো করে ধর্মীয় আচরণ করে সমাজের একটা বড় অংশের মানুষকে যখন ডিপ্রাইভড করা হয়, তাদেরকে যখন বঞ্চিত করা হয়, তাদের সঙ্গে যখন বঞ্চনা করা হয়, তাহলে তো মানুষ প্রশ্ন করবেই, মানুষ তো বলবেই। তৃণমূল আজকে একটা সংগঠিত অপরাধ চক্রে পরিণত হয়েছে। আজকে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা সব ভেঙে পড়েছে। তৃণমূল আজকে কোনো রাজনৈতিক দল নয়, তৃণমূল আজকে করে কমে খাওয়ার প্ল্যাটফর্ম। আমার কাছে বহু ফোন এসেছে যে প্রার্থীরা প্রচার করতে আসছেন, সেখানেও ভয় দেখাচ্ছেন। আজকে এ রাজ্যে ঠিকঠাকভাবে যে ভোট হবে তার তো কোনো ইয়ত্তা নেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আজকে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমরা নির্বাচন কমিশনের উপরে আশা রাখছি, কিন্তু দেখতে পাচ্ছি যে সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছে জওয়ানরা, সেন্ট্রাল ফোর্স। মানে তাহলে কি তারা সৌজন্যতা দেখাতে গিয়ে সেটিং হয়ে যাচ্ছে? মানুষের মনে তো প্রশ্ন আসবে, কারণ এ বাংলায় আমরা এই দৃশ্য বারংবার দেখেছি। 2021-এর নির্বাচনে আমরা দেখেছি যে ইভিএম মেশিন তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে। তাহলে কেন গরমিলের প্রশ্নটা উঠবে না?
এবং আজকে যখন নির্বাচন কমিশন এত কড়াকড়ি করছে, তারা বলছে যে আমরা সুস্থভাবে ভোট করাবো, তখন এই ধরনের ঘটনা ঘটলে অবশ্যই প্রশ্ন উঠবে। হ্যাঁ, এটা ঠিক যে নির্বাচন কমিশন তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে। অতীতে শুধুমাত্র গুলবাজি হতো, এবার ব্যবস্থা হচ্ছে। এই জন্যই নির্বাচন কমিশনের উপরে আমাদের কিন্তু আস্থা তৈরি হচ্ছে। এবং আমরা দেখেছি যে তৃণমূলের এক নেতা সরাসরি দুজন জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচারপতিকে ভয় দেখিয়েছেন, এবং তারপর সেই সব বিচারপতিরা হাইকোর্টের চিফ জাস্টিস সুজয় পালকে একটা পত্র লিখেছেন। আপনাদের মনে থাকবে, যেদিন প্রথম জুডিশিয়াল অফিসাররা এ রাজ্যে কাজ করা শুরু করেছিলেন, সেই দিন একাধিক জেলার যে আদালতগুলি ছিল সেখানে বোমাতঙ্ক তৈরি হয়েছিল, সেখানে ভয় দেখানোর জন্য। একদম প্রথম দিন থেকে জুডিশিয়াল অফিসারদের উপরে প্রেশার তৈরি করার একটা আমরা ছক দেখতে পাচ্ছি এ রাজ্যে। আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই সহমত হবেন। সহমত বা অসহমত যেটাই হন, আমাদের কমেন্ট বক্সে সেটা জানাবেন। আমরা আপনাদের এই উত্তরেরটা শুনতে চাই, আমরা উত্তর দেব যে কোনটা সঠিক কোনটা বেঠিক বা আমাদের কি মতামত আছে। কিন্তু আপনারা বলুন তো, এই রাজ্যের পরিস্থিতি কি অন্য রাজ্যের মতন একই রকম? এই তো 9 তারিখ এপ্রিল মাসে আসামে ভোট হবে। আমি যদি সুযোগ পাই নিশ্চয়ই সেখানে যাব। পরিবেশ পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করবে, কিন্তু আসামে তো এইভাবে ভোট হয় না। আসামে সুস্থভাবে ভোট হয়। যে বিহারে গুন্ডারাজ, জঙ্গলরাজ বলতো, আমরা বলতাম, আমি নিজে বিহারে জন্মেছি, আমি বিহারের পরিবেশটা খুব ভালো করে জানি। সেই বিহারের জঙ্গলরাজ আজকে শেষ হয়ে গেছে, অথচ পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এক মহাজঙ্গল রাজ। প্রধানমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন সেই মহাজঙ্গল রাজের কথা, এবং প্রধানমন্ত্রীকে আলাদা করে বলার কিছু নেই। আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরা যারা বাঙালি, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে কেমন মহাজঙ্গল রাজ আছে। একটা কথা আমরা ঠিক করে বলতে পারি না, ভয় হয়। তৃণমূলের লোকেরা যদি প্রচার করতে আসে, কারো সাহস হয়? বেশিরভাগ মানুষের সাহস হবে না যে এই রাজ্যে এইগুলো কেন হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করার। এবার আপনাদের সরকার বানালে কি ব্যবস্থার পরিবর্তন হবে? হবে না। তৃণমূল যতদিন থাকবে ততদিন চুরি থাকবে। কিন্তু মানুষের বলার সাহসটা নেই, মানুষ থমথমে হয়ে রয়েছে। মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দেবে যে কেন পাল্টানো দরকার ছিল, কেন মানুষ এখন বলতে বাধ্য হচ্ছে সত্যিই পাল্টানো দরকার, সত্যিই বিজেপি সরকারকে চাই বিজেপি সরকার। বলতে বাধ্য হচ্ছে মানুষ, বাংলা ন্যায় চাইছে, বাংলা মুক্তি চাইছে, বাংলা ডাবল ইঞ্জিন সরকার চাইছে। না হলে এই রাজ্যটা শেষ হয়ে যাবে। আমরা সকলেই জানি এই রাজ্যটাকে বাঁচাতে গেলে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আর এবার সত্যি কথা বলতে কি, তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং যাচ্ছেই। প্রায় 70 জনের কাছাকাছি বা তার বেশি বিধায়ক টিকিট পাননি। লোকে বলছে যে 78 জন বিধায়ক, রানিং বিধায়ক এবার টিকিট পাননি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রার্থী বদল করবেন বলে কোনো আশা নেই। তিনি একবার যেটা বলে দেন সেটাকেই তৃণমূলের লক্ষণ রেখা বা তৃণমূলের পাথরের লেখা বলে মনে করা হয়। সেটাই হচ্ছে তৃণমূলের কাছে বেদবাক্য। এবং দেখা যাচ্ছে এবার একের পর এক জায়গায় বিক্ষোভ, যেটা দিয়ে একদম ভিডিও শুরু করেছিলাম, যে নওদাতে বিক্ষোভ। সেখানে গিয়ে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দলের জার্সি গায়ে পরে কেউ যদি গদ্দারি করে দল সেটা মেনে নেবে না। আমরা কি জানি না যে AJUP যারা মিমের সঙ্গে জোট করেছে, যারা এবার ময়দানে নেমেছে, তার পেছনে তৃণমূলের যে মস্তিষ্ক আছে সেটা আমরা সকলেই কম বেশি বুঝি। এবং যেই ব্যক্তি প্রথমেই বলে দিয়েছেন, আমি সরাসরি হুমায়ুন কবিরের কথা বলছি, যিনি প্রথমেই বলে দিয়েছিলেন যে আমি যদি জিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে যাব এবং দিদি আমাকে ক্ষমা করে দেবেন। ফলে বোঝাই যাচ্ছে এরা তৃণমূল কংগ্রেসের বিটিং। এদেরকে ভোট না দিয়ে আমি বলবো মালদা মুর্শিদাবাদের মানুষকে, আপনারা যদি সরকারের পক্ষে থাকেন সরকারের পক্ষে থাকুন, কিন্তু সাধারণ মানুষকে আমরা বলবো, আপনারা যারা পরিবর্তনকামী মানুষ এদেরকে ভোট দেবেন না। আপনারা সঠিক জায়গায় ভোট দিন, যাতে এই সরকারের পরিবর্তন করা সম্ভব হয়। কারণ এদের অত ক্ষমতা নেই যে এরা সরকার পরিবর্তন করে দেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসে আজকে বিক্ষোভের পর বিক্ষোভ। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে টিকিট না পেয়ে দল ছেড়ে দিয়েছেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক। চিঠি লিখে দলত্যাগ করেছেন বিধায়ক কাজী আব্দুর রহিম। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসে আছেন, বিধায়ক হয়েছেন, এবং এবার টিকিট পাননি। তিনি একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে তিনি চিঠি লিখেছেন। তিনি বলেছেন, আমি মানুষের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আমি সবসময় সত্য ন্যায়ের পথে চলেছি। বাদুড়িয়া কেন্দ্রে এবার বুরহানুল মুকাদ্দিনকে প্রার্থী করেছে
তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী ঘোষণা হওয়ার পরেই প্রার্থী ক্ষোভ বিক্ষোভ উগড়ে দিয়েছেন। আসলে হয় কি যে তৃণমূলে তো অনেক টাকা পয়সার গল্প আছে, যে আপনি বিধায়ক হন, আপনি সাংসদ হন, যেই হন, একটু মাল করি খরচ করতে হয় তৃণমূল কংগ্রেসে। অন্যদিকে এটা তো উত্তর 24 পরগনার কথা বললাম। এবার চলে আসছি গঙ্গার ওপারে। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ক্ষোভ উগড়ে দিয়েছেন, তিনিও টিকিট পাননি, অসিত মজুমদার। বলেছেন 3 দিনকার যোগী, এরা থাকলে দলে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে, এই রকমের মানুষ। সত্যি তো, রচনা বন্দ্যোপাধ্যায় তো আর পলিটিশিয়ান নন, নিজেকে পলিটিশিয়ান হিসেবে প্রমাণ করতে পারেননি। পশ্চিমবঙ্গে অনেকেই আছেন যারা সিনেমা জগৎ থেকে এসেছেন, নিজেকে পলিটিশিয়ান প্রমাণ করেছেন। আমরা দেবশ্রী চৌধুরীর নাম নিতে পারি, আমরা এক্ষেত্রে জুন মালিয়ার নাম নিতে পারি। সর্বোপরি সব থেকে যাকে দেখে অ্যাগ্রেসিভ মনে হয় সেটা হচ্ছে সায়নী ঘোষ। তার রাজনীতির আমি সমর্থক না হতে পারি, কিন্তু তিনি নিজেকে পাক্কা পলিটিশিয়ানের ছাঁচে কিন্তু ঢেলে ফেলেছেন। কিন্তু রচনাকে এখনো সেই জায়গায় আমরা দেখতে পাইনি। স্বাভাবিকভাবে এদের মতো মানুষ হলে, যারা দিনরাত রাজনীতি করছেন, যারা মাটির সঙ্গে জুড়ে আছেন, যারা তৃণমূল কংগ্রেসের নুন খেয়েছেন, গুণ গেয়েছেন, তারা আজকে টিকিট পাননি বলে বিক্ষোভ হচ্ছে চারিদিকে। এবং এই বিক্ষোভ কার্যত, এই বিক্ষোভগুলো দেখে না মানুষ ভোট দেওয়ার সময় ভাববে যে এই দলটাকে কেন ভোট দেব। এই মানুষগুলো টিকিট এতদিন চুরি তো করেইছে, আপনাদেরকে বললামই, কয়লা বালি রেশন সব খেয়েছে এই দলটা। তারপরে এখন যখন খাবার পাচ্ছে না, তখন এরা কিন্তু শুধুমাত্র করে কমে খাওয়ার রাজনৈতিক দল। মানুষ যারা ভোলাটাইল ভোটার, যারা কিন্তু ভেবেচিন্তে ভোট দেয়, তারা কিন্তু এসব দেখে তারা প্রভাবিত হয়। তারা এবার তৃণমূল কংগ্রেসকে আর বেছে নেবে না বলেই মনে হয়। এমনিতে এসআইআর এর পর তৃণমূল কংগ্রেস গাড্ডায় পড়ে গেছে। নির্বাচন কমিশন আজকে 85 জন বিডিও যারা এআরও হয়েছেন তাদের বদলি করে দিয়েছে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে ভিডিও বদলি করে হবেটা কি? মশাই, ভিডিও বদলি করে এটাই হবে, এই সমস্ত ভিডিওরাই তো নির্বাচনের সঙ্গে জড়িয়ে থাকেন, এরাই তো কারসাজিগুলো হবে কি হবে না এগুলো দেখেন। স্বাভাবিকভাবে একটা জায়গায় যারা বসে আছেন বা একটা জায়গায় যাদের স্থানীয় নেতার সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেট আপটাকে ভেঙে দাও। এই যে গোটা করে কমে খাওয়ার যে সেট আপটা ছিল, এটাকেই কিন্তু ভেঙে দিচ্ছে, খান খান করে দিচ্ছে নির্বাচন কমিশন। এটা খুব জরুরি ছিল। এবং আগামী দিনে আপনারা দেখবেন যে আরও বদল হবে, বিডিও এসডিও আরও বদল হবে, এবং নিচুতলার পুলিশ অফিসার দেখবেন এগুলোও বদল হয়ে যাচ্ছে, আরও বেশি বেশি করে বদল হবে। যতটা ভোট এগোবে দেখবে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একেবারে করে কমে খাওয়ার যে সিস্টেমটা তৈরি হয়ে গেছে আজকে 14 বছরে, সেই সিস্টেমটা ভাঙা হবে। এই সিস্টেমটাই কিন্তু দুর্নীতির কারিগর, এই সিস্টেমটাই হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেয়। আপনি আজকে শাসক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে যান, বেশিরভাগ থানায় অভিযোগ আইদার নেওয়া হবে না, এবং নেওয়া হলেও আলটিমেটলি কিন্তু কাজ হবে না। স্বাভাবিকভাবেই এই প্রশাসনের এই ব্যবস্থাটাকে কিন্তু ভাঙাটা ভীষণ প্রয়োজন, এবং সেটা আগামী দিনে ভাঙা হবে। এবং মে মাসের মধ্যেই একটা এই অবস্থা, এই যে অব্যবস্থাটা রয়েছে, তার পরিবর্তন হবে বলেই আমরা কিন্তু আশা করছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে নিন, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন, এবং সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদের লড়াইয়ে অংশীদার হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, পঙ্কজ বিশ্বাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।